ঘড়িতে এখন 9:11। অনেকদিন পর একটু ভালোভাবে ঘুমালাম, তাও সিয়াজ ঠিক মতো শুতে দেয়নি। আর সবাইকে শুভ সকাল। আগরওয়াল লজের ভেলোরে আগরওয়াল লজ থেকে জানাই সবাইকে শুভ সকাল। আজকের দিনটা শুরু করছি, ব্লগটা শুরু করছি এখান থেকে। চুমকি ব্যথা আছে, যন্ত্রণাটা কম। কালকে তো বলেছি ওকে রিলিজ করে দিয়েছে। এখন আমরা লজে ওকে নিয়ে এসেছি। শ্রিয়াংশ এখন ঘুমাচ্ছে, চুমকি শুয়ে আছে, আর আমি যাচ্ছি একটু চা খেতে আর চা আনতে। তো চলুন দেখা হচ্ছে। চলে এসেছি চা খেতে। চা খাচ্ছি এখন। চা খাই, চা খাওয়া হয়ে গেছে। এবার চুমকির জন্য একটু চা পার্সেল করবো, করে চলে যাবো। আমার চা পার্সেল নেওয়া হয়ে গেছে। এবার রুমে যাচ্ছি, গিয়ে চুমকিকে তুলে ব্রাশ টাশ করিয়ে চাটা দেবো। চা দেওয়া হয়ে গেলে তারপরে আবার হসপিটালে যেতে হবে। একটু শ্যাম্পু নিতে হবে, নিতে এসছি। শ্যাম্পু নেবো, এক লোরিয়াল শ্যাম্পু খাওয়া হয়ে গেছে। সাবান শ্যাম্পু নিয়ে নিয়েছি। এবার যাব, চলে এসেছি লজে। এবারে চুমকিকে রেডি করে তারপরে আবার যেতে হবে আমাকে হসপিটালে। হসপিটালে গিয়ে মেডিকেল রিপোর্টের ব্যাপারে একটু কথা বলতে হবে, আর ডাক্তারের একটা রিভিউ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঘড়িতে এখন 9:32। চুমকিকে চা খাইয়ে রেডি করে দিয়ে এবার আমি বেরোলাম হসপিটাল, সিএমসি মেন ক্যাম্পাসে যাব। এবারে গিয়ে মেডিকেল রিপোর্টের ব্যাপারে কথা বলতে হবে আমাকে। তার আগে ডাক্তারের রুমে একবার যাওয়ার চেষ্টা করব। ওখান থেকে একটা রিভিউ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। রিভিউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মেডিকেল রিপোর্টটা নিয়ে তাড়াতাড়ি আসতে হবে, কারণ শ্রিয়াংশ ঘরে আছে ওর মায়ের সঙ্গে। হয় ও রেগে গেলে ওর মা তো এখন আর সামলাতে পারবে না। কোথায় কি ব্যথা ফেথা লেগে যায় না কি, এটাই ভয়। ও ঘুম থেকে উঠে যদি আমাকে না দেখে আর এক সমস্যা। এই জন্যই টেনশন একটা। যাই হোক, কাজগুলো তো করতে হবে। দেখা যাক, ঈশ্বরের ভরসায় সব রেখে এসেছি। হসপিটালের মধ্যে ঢুকে গেছি। আইসিসিউ বিল্ডিংয়ে যাব। আইসিসিউ বিল্ডিং। দেখি, ঘড়িতে এখন 11:24 বাজে। আমি চুমকির মেডিকেল রিপোর্ট নিয়ে, চুমকির আবার রিভিউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সব কাজ কমপ্লিট করে এখন বেরোচ্ছি, যাব রুমে। অনেক দেরি হয়ে গেছে। দেখি শ্রিয়াংশ ঘুম থেকে উঠেছে কিনা। চুমকি একা আছে, শ্রিয়াংশ একা আছে। তা যাই হোক, আমার মেডিকেল রিপোর্ট নেওয়া হয়ে গেছে, আর চুমকির রিভিউ অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়ে গেছে। ওর আবার 21 তারিখে রিভিউ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ডক্টর বিনাকে। রিভিউ অ্যাপয়েন্টমেন্ট 21 তারিখ। আর ফাইনাল মেডিকেল রিপোর্টটা দিতে চাইছিল না, তার কারণ হচ্ছে টোটাল মেডিকেল রিপোর্টটা তো এখনও বায়োপসি রিপোর্ট আসেনি। ওই জন্যই ওরা বলছিল বারবার করে যে বায়োপসি রিপোর্ট আসবে, তারপরে ওরা ফাইনাল মেডিকেল রিপোর্টটা দেবে। কিন্তু আমাদের একটু তাড়া রয়েছে, ওই জন্য একটা রিপোর্ট নিয়ে নিয়েছি, মানে বায়োপসি রিপোর্ট ছাড়া একটা রিপোর্ট নিয়েছি। এবারে বায়োপসি রিপোর্টটা আসলে ওরা বলেছে মেলে পাঠিয়ে দেবে, আর যদি আমরা তখন থাকি তাহলে তো আমরা নিয়ে নেব। যাই হোক, এখন একটু চা খাবো, চা খেয়েই চলে যাবো। সকালের পর থেকে একটু বসে চা খাচ্ছি। চাটা খেয়ে নিয়ে আবার ডাবের জল নিয়ে রুমে যাব। গিয়ে চুমকিকে একটু ফ্রেশ করাতে হবে, করিয়ে তারপরে আবার শ্রিয়াংশকে নিয়ে বেরোবো। লাঞ্চটা নিতে হবে। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মিক্সটাও নিয়ে নিচ্ছি। এখন তো 11:40 হয়ে গেছে, ওই জন্য মিক্সটাও নিয়ে নিলাম। আর যেন দেরি এখান থেকে নিই, সেখানে মিক্সটাও নিয়ে নিলাম।
দুপুরের মিলটাও নিয়ে একবারে চলে যাবো। অর্ডার দিয়েছি, দাঁড়িয়ে আছি। বেলা হয়ে গেছে, আবার সিয়ান্সকে নিয়ে বেরোলেও কোথায় কি ঘুরবে তার ঠিক নেই। ওই জন্য একবারে লাঞ্চটাও নিয়ে নিলাম। আমার লাঞ্চ নেওয়া হয়ে গেছে, এবারে রুমে যাচ্ছি। এই যে সিয়ান্স এখনও ঘুমাচ্ছে। ও ঘুমাচ্ছিল বলেই আমার সুবিধা আছে একটু কাজ করতে। আর এই যে চুমকি এখনও শুয়ে আছে, ওকে আস্তে আস্তে ধরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে দিয়ে ওকে খাইয়ে দেবো। খেয়ে নিতে পারবে একা, কিন্তু উঠে বসতে পারবে না, আস্তে আস্তে তুলে বসাতে হবে। যাই হোক, আগে ওকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে সিয়ান্সকে নিয়ে রেডি করব। যাই হোক, আর দেরি করবো না, আগে ওকে খাইয়ে দিই। ঘড়িতে এখন 12টা বাজে। আর চুমকি শুধু বারবার বলছে একটু মাছের ঝোল দিয়ে ভাত খেতে ওর ইচ্ছা করছে। ওই জন্য এই যে কই মাছ, ডিম ভর্তি কই মাছ আর আলু সিদ্ধ, ডাল, এই হচ্ছে ওর আজকের। লেবু আছে আজকের লাঞ্চ। ওকে আগে খেতে দিই, তারপরে কথা বলছি। ঘড়িতে এখন 5টা 23 বাজে। আমাদের লজের ছাদে একটু আসলাম, যে লজে আমরা রয়েছি। আর শ্রিয়াংশ এইমাত্র ঘুমিয়েছে, চুমকি একটু শুয়ে আছে। একটু ছাদে আসলাম। ছাদ থেকে দেখুন কি সুন্দর দেখা যায় লজের চারিদিকটা, পুরো পাহাড় দিয়েই ঘেরা। পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা। আর চারিদিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব লজ। চারিদিকেই লজ, পাহাড়। আর এটা হচ্ছে সিএমসি। এই যে সাদা রঙের বিল্ডিং বড় বড়, এগুলো হচ্ছে সিএমসি। এটাও সিএমসি, নীল নীল সাদা যেটা, এটাও সিএমসি। এখান থেকে দেখা যায় এই সাদা যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো রিপেয়ার হয়ে তৈরি হচ্ছে আবার। আর এগুলো পুরাতন বিল্ডিং। আমাদের ছাদ থেকে সিএমসি বিল্ডিং দেখা যায়। আর এই যে পাহাড়। ঘড়িতে এখন 5টা 53 বাজে। আমি একটু বেরোলাম। সিয়ান্স এখনও ঘুমাচ্ছে, চুমকি এখনও ঘুম থেকে উঠেছে, চুপচাপ শুয়ে আছে। বললে একটু চা খাবে, তো ওর জন্য একটু চা নেবো আর আমি চা খাবো। আর এই ফাঁকে একটু জলটাও নিয়ে আসি, খাওয়ার জল। যাই হোক, এই টুকটাক ভিডিও করতে পারবো, এর বেশি তো ভিডিও করতে পারছি না, কারণ খুব বেশি দূর দুজনকে ছেড়ে যেতেও পারছি না। তাই আশেপাশে টুকটাক এদিক ওদিক একটু বাজার ঘাট। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর চুমকি একটু ভালো আছে। চলুন, এই ফলগুলো দেখুন, এগুলো খুব দাম। बोलो भैया, ये कितना क्या है? ये तो रमबूटान है भैया। कितना क्या है? एक का 100, 400 टका किलो। 400 টাকা কিলো। खाने से बहुत मिष्टी लगता है, पूरी गर्मी निकाल देता है। বাংলা ফল জানি না, 400 টাকা কিলো বলছি। केरला का फ्रूट है, केरला फ्रूट। रमबूटान। केरला फल में की नाम नाम इसका रमबूटान बोल दो। रमबूटान केरला का। केरला का লিচুর मत थोड़ा या तो लीची जैसा रहेगा, ऐसा ही रहेगा। खाने से बहुत मीठा लगता है। मटर एप्पल है, एक का 40। চায়ের দোকান, চা খাই আমরা। এই ক্যানাডিয়ান ফলগুলো আমরা খেয়েছিলাম আগের বার যখন এসেছিলাম, খুব মিষ্টি, ওই জন্য নিলাম একটু। আর জামরুল নিলাম, লাল জামরুল, অ্যাকচুয়ালি কিছু না, লাল জামরুল, দাম খুব।
লাল জামরুলটা হচ্ছে আপনার 80 টাকা করে, হচ্ছে 160 টাকা করে কেজি। আর ওই যেটা ক্যারালিয়ান ফল বলছে ওইটা হচ্ছে আপনার 400 টাকা করে কেজি। যাই হোক, নিয়ে নিলাম একটু। ঘড়িতে এখন 6টা 29 বাজে। আমি বাইরে থেকে চা খেয়ে আসলাম, আর চুমকির জন্য একটু লাল চা নিয়ে এসেছিলাম। গরম গরম লাল চা খেলে ভালো লাগবে। ওকে ধরে তুলে এই যে বসিয়ে দিই, একটু গরম চা খেয়েছে, আর শ্রিয়াংশ পাশে ঘুমাচ্ছে মুড়ি দিয়ে। আমি বললাম তাহলে এই ফাঁকে একটু যদি কথা বলতে পারো তাহলে একটু বলো তোমার এক্সপিরিয়েন্সটা, কারণ আমি তো ছিলাম না ওটি হওয়ার সময়। নিজে নিজে মানে এত বড় একটা ডিসিশন নিয়েছো, আর ঈশ্বর না করুক ডিসিশনটা খুব ভালো ডিসিশন। যারা যারা শুনছে তারাই বলছে, প্লাস ডাক্তারও বলেছে যে ডিসিশনটা খুব ভালো ডিসিশনই নিয়েছো। একা একা সেই মুহূর্তে একদম 11th আওয়ারে ওটি টেবিলে উঠে ডিসিশন চেঞ্জ হচ্ছে। যাই হোক, ওর মুখেই শুনুন বিস্তারিতটা, ও আরও ভালো বলতে পারবে। বলো, যতটা পারো বলো, তারপর আবার পরে বলো। আমাকে যখন ওরা ওটির ভিতরে ঢুকিয়ে দিল, ওই মানে ঢুকিয়ে নিয়ে গেল বুবাই শ্রেয়াংশ ওরা বাইরে। এবার নিয়ে গিয়ে ওরা টেম্পারেচার দেখলো প্রথমে, অ্যানেস্থেশিয়া ডক্টর, একজন বয়স্ক ডক্টর। দেখে বললো পেশেন্ট ইজ অল রাইট। আমাকে জিজ্ঞেস করলো খুব জ্বর, বললাম নেই। উনি বললেন পেশেন্ট ওকে, কিন্তু কাশছিলাম আমি। এবার 98 টেম্পারেচার দেখলো, 98, 97 তো নর্মাল টেম্পারেচার। আগের দিন থেকে ওরা বারবার টেম্পারেচার চেক করছিল। কাশিটাই আমার মানে সমস্যা হয়ে গেছিলো, সেটা আমি বলেছিলাম যে আমার কাশি আছে, ভর্তি হওয়ার আগে জ্বর আছে, জ্বর হয়েছিল 2 দিন আগে। তা ম্যাডাম বলেছিল নো প্রবলেম, জ্বর মানে 100 নিচে ছিল। কিন্তু যেদিন ভর্তি হলাম সেদিন রাত্রেবেলায় খুব কাশি, আমি সারা ঘুমোতে পারিনি, খুব কাশছিলাম। তখনই ডাক্তার আমাকে একবার মানে ডাউট, যে ডাক্তারের আমাকে একবার বলেছিলেন যে ওখানে যে রাউন্ডে যে ডাক্তার এসেছিলেন জুনিয়র আর কি, যে এত কাশি হচ্ছে তাহলে তো অ্যানেস্থেশিয়া প্রবলেম হয়ে যাবে কালকে। ঠিক আছে, মানে ওরা যেটা হিন্দিতে বললো যে মর্নিং অবধি আমরা দেখবো, তারপর ডিসিশন নিচ্ছি। তারপরে তো ওটিতে ওরা যথারীতি আমাকে নিয়ে গেল সব কিছু। তারপর নিয়ে যাওয়ার পরে অ্যানেস্থেসিস্ট ডক্টর আমাকে এসে বললেন যে কটার দিকে তোমাকে ওটিতে ঢুকালো? 9টায়, সকাল 9টায়, সকাল 9টায়। ওটির মধ্যে যখন আমাকে তোমাকে ওটির মধ্যে সকাল 9টায় ঢুকিয়ে দিল। আমি শ্রিয়াংশকে নিয়ে কিছুক্ষণ বাইরে ছিলাম, বাইরে, তারপর বেশিক্ষণ থাকতে পারিনি। এবার ওটির মধ্যে তখন আমাকে ডক্টর বললেন যে হাই রিস্ক, অ্যানেস্থেশিয়া হাই রিস্ক। কেন বুঝিয়ে বললেন সেটা, যে বুকে কফ আছে, যেহেতু আমার লাস্ট 1 ইয়ার আমার পালমোনারি একটা সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে, কিন্তু সব তো ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছিলেন। পালমোনারি ডক্টর বললেন আপনি ঠিক আছে, অনেকটা বেটার ইমপ্রুভ করেছে, ইনহেলার মেডিসিন চলছে। তাই সবাই ক্লিয়ারেন্স দেওয়া সত্ত্বেও সেই মুহূর্তে আমার মানে ঠান্ডা লেগে যে জ্বর আর কাশিটা হয়ে গেছিলো, ওই জন্যই প্রবলেম হয়ে গেল। তো অ্যানেস্থেসিস্ট ডক্টর বললেন যে হাই রিস্ক। বারবার উনি একটাই কথা বলছেন, आपका फैमिली है, आपके बच्चे हैं, हम नहीं कर सकते। आप क्या चाहते हैं? सेकंड ऑप्शन है बोन मैरो में एक इंजेक्शन देंगे, आप ओपन सर्जरी आप करना चाहते हैं? तो আমি তখন একটা কথা বলেছিলাম যে आप जो ठीक समझे वही कीजिए। তখন উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে যিনি আমার সার্জারি করবেন, যিনি আমাকে দেখছেন এতদিন ধরে, ডক্টর বিনাকে, তিনি আসলেন। আমি প্রথমে চিনতে পারিনি, ওটি ড্রেস পরা ছিল তো, আমার আগে কত ওটি উনি করেছেন আমি জানি না। উনি আসলেন, এসে আমার মাথায় হাত রাখলেন, বললেন যে লগ্নজিতা, লাংসের যে সমস্যা আছে তোমার, লাংসে কফ আছে, কোনোভাবেই অ্যানেস্থেশিয়া আমরা করতে পারবো না, আইসিইউতে দিতে হতে পারে, অনেক সমস্যা হতে পারে, কোনোভাবেই সেটা সম্ভব নয়, পসিবল নয়। দুটো অপশান, এক তোমাকে 1 সপ্তাহ থাকতে হবে, তাহলে মানে ঠান্ডা কমিয়ে কাশি কমিয়ে আরেকবার ট্রাই করবে, যেটা মানে ল্যাপ্রোস্কোপি, যেটা ওরা আমি যেভাবে আমার প্রসেসিং হয়েছিল আর কি,
যেটা মানে আমি জানি আমার ঘরে কেউ নেই, আমাকে দেখার কেউ নেই, আমি ওটাই করব। ওপেন করলে কষ্ট এটুকু জানি, কতটা কষ্ট বা কি সেসব আমার ধারণা নেই। ওপেন করলে কষ্ট হবে, আমাকে দেখার কেউ নেই, এটা আমার মাথায় ছিল। কিন্তু বিনাকে যখন এসে আমাকে বললেন যে এটা সম্ভব নয়, বারবারই ডাক্তার যে আপকে ফ্যামিলি है, आपके बच्चे हैं, हाई रिस्क, এবার আইসিইউতে দিতে হতে পারে, এই সমস্ত বলার পর উনি আমাকে বললেন আর ইউ रेडी ओपन सर्जरी, आपके हस्बैंड के साथ बात करना पड़ेगा। তা আমি জানি বুবাইকে ফোন করলে ডাক্তারই ফোনে কথা বলতো, বুবাই ডিসিশন নিতে পারবে না, কারণ ও পারে না, খুব টেনশনও, ও কী করবে, একে ছেলে নিয়ে নিচে আছে, পাজলড হয়ে যাবে। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল মানে ডক্টর বিনাকে বলছেন, ওটা ঈশ্বর আমাকে বলছেন যে সেকেন্ড অপশনটাই নিতে। আমি খুব মাথা ঠান্ডা রেখেছি এবং সেকেন্ডের মধ্যে আমি বলেছি মানে ইয়েস, মানে আমি রেডি। তখন উনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন আই প্রে ফর ইউ, বলে উনি আমাকে প্রার্থনা করলেন। আমার মাথায় তখন একটাই কাজ করছিল, শ্রেয়াসের কথা, আমার যদি কিছু হয়ে যায় আমাকে কে দেখবে। ওটির বাইরে দুজন অপেক্ষা করছে আমার জন্য, আমাকে ফিরতে হবে। তো ডাক্তারের ভালোভাবে বলো, এটা সবাই শুনবে। ডাক্তার আমাকে মাথায় হাত বুলিয়ে প্রেয়ার করলেন, আমাকে বারবার উনি আমার চোখের জল মুছিয়ে দিলেন, বললেন না আরে ওকে বারবার বললেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে সুস্থ করে উনি তারপরে চলে গেলেন। যাওয়ার পরে আমাকে সিগনেচার করতে হলো, কারণ পুরো প্রসেসিংটা চেঞ্জ হয়ে গেছে। আমার পেপারসপত্র একভাবে রেডি, সাইন করতে হলো। করার পর ওটির মধ্যে ওরা নিয়ে গিয়ে আবার ম্যাডাম বললেন বিনাকে আর একটা সাইন করতে হবে, আবার একটা সাইন করলাম। করার পর উনি মানে প্রতিটা যেটা আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে এখানকার ওটিতে মানে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো হচ্ছে, প্রতিটা কাজ পেশেন্টকে বলে বলে করছে, কোনোটাই পেশেন্টকে না বলে করে দিচ্ছে না আর কি। ওখানে দেখলাম কম করে না হলেও 15 জন ডক্টর ওখানে টিম। বিনাকে উনি সার্জারি করবেন, ওনার যত জুনিয়র আছেন অন্যান্য ডাক্তার সব পুরো টিম ওখানে, বিভিন্ন ডিপার্টমেন্টাল রয়েছে, এক একজনের এক একটা কাজ। যিনি আমার বোন ম্যারোতে ইঞ্জেকশন করবেন তিনি আমাকে বলে করছেন, আমাকে উঠে বসালেন, আমাকে একটা পিলো সামনে দিয়ে আমাকে চেপে, বিনাকে আমার এই হাতটা ধরে রেখেছে চেপে, আরেকদিন এবার বলছে মানে আমি হাম আপকো ইঞ্জেকশন বলে দিচ্ছে, মানে এরকমভাবে বলছে থোড়া সা লাগেগা, মানে ফট করে যে ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছে তাও নয়, মানে যাতে আমি ভয় না পাই, আর না বলে কিছু করছে না, থোড়া সা লাগেগা রোমাত এরকম ভাবে। তখন সেই মুহূর্তে আমি শুধু ঈশ্বরকে ডাকছি, বলছি আমাকে শক্তি দাও ঠাকুর, আমাকে শক্তি দাও। তারপর আমাকে শুয়ে দিল, মুখে অক্সিজেন মাস্ক সেটাও বলে দিচ্ছে, এই হাতে সেলাইন, হাত তো ফুলে লাল হয়ে গেছিল, সেলাইন আর ইঞ্জেকশন চলেছে, এই হাতে ব্লাডের জন্য সব রেডি। তারপর ওরা ঘিরে সবাই প্রেয়ার করলো, প্রেয়ার করে ও ইঞ্জেকশন দেওয়ার পরে আমাকে বললো যে মানে পাটাকে হিন্দিতে বললো যে তোলার চেষ্টা করো। আমি মাথা নেড়ে বললাম পারছি না, যে ঠিক মানে কমপ্লিট, ওই ইঞ্জেকশনটা পুশ করেছে সেটার কাজ স্টার্ট হয়ে গেছে আর কি। তারপর ওরা প্রেয়ার করলো, সবাই প্রেয়ার করে উনি সার্জারি করুন বললেন, স্টার্ট বলে শুরু করলেন ওনাদের সার্জারি। কিন্তু যতক্ষণ সার্জারি হচ্ছে 2 ঘন্টা সময় লেগেছে। আমার মাথার কাছে কন্টিনিউ একজন ডাক্তার দাঁড়িয়ে আছে, সে কিন্তু আমাকে কন্টিনিউ বলে যাচ্ছে, মাথায় হাত বুলিয়ে যাচ্ছে এবং বলছেন যে যখনই শরীরে কোনো অসুবিধা হবে সঙ্গে সঙ্গে যেন আমি বলি। কিছুক্ষণ পর, আধ ঘন্টা পর আমার বুকে খুব পেন হচ্ছিল, আমি বললাম, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে সেলাইন যেখানে সেখানে ইঞ্জেকশনটা দিল, যার পর ইঞ্জেকশন দিয়ে দিল, ঠিক হয়ে যায়গা, ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আবার হচ্ছে, আমি বুঝতে পারছি কিছু হচ্ছে, কষ্ট হচ্ছে, আমার গলা শুকিয়ে আসছে, যন্ত্রণা আমি বুঝতে পারছি না, কিন্তু ওরা বলছে আপকো মালুম হোগা কুছ হো রাহা হ্যায়।
কিন্তু পেন আপকো মালুম নেই, সেটা আমি বুঝতে পারবো না। কিছু যে হচ্ছে আমি বুঝতে পারবো, কিন্তু ওরা আমাকে বলছে সব কিছু। যাই হোক, আর এটাও বলছে যে ওরা যে ছুঁচ্ছে আমাকে সেটা আমি বুঝতে পারবো, আর কিছু ছুনা মেহসুস হোগা, আর কিছু নেই। এইভাবে অপারেশন করা হলো। করার পরে আবারও ইঞ্জেকশন দিয়েছিল ওরা, আবারও যন্ত্রণা হচ্ছিল বুকে। যাই হোক, সমস্ত করা হলো। করার পরে কমপ্লিট হওয়ার পর মিনাকে আবার আমাকে হাত দিয়ে আমি ঠিক হ্যাঁ না মাথা নাড়ল। তারপরে আমাকে ওটি থেকে বার করলো। করার পর যখন অবজারভেশনে রেখেছিল, তারপরে 1টা বাজে, তখন ধীরে ধীরে যখন আমার সেন্সটা আসছে, তখন আমার যন্ত্রণা শুরু হচ্ছে। তখন ঘড়িতে বাজে 1টার আগে, মানে 1:45 থেকে 12:30, 1:45 থেকে মোটামুটি অল্প অল্প শুরু হয়েছে। 1টা থেকে যন্ত্রণা শুরু হয়েছে, অসম্ভব যন্ত্রণা, অসম্ভব যন্ত্রণা। আমি সহ্য করতে পারছি না, মানে তখনও পা তোলার ক্ষমতা নেই, কিন্তু যন্ত্রণা শুরু হয়ে গেছে। সেই যন্ত্রণা বুবাই জানে না। এবার বুবাই যখন এসেছে তখন বিকেল 3:30, তখন এসে দেখছে আমি যন্ত্রণায় কাতরাচ্ছি। সেটা তো ভিডিও করা সম্ভব নয়। আর তখন ভিডিও করার মানসিকতা কারোর কি থাকে? ওই অবস্থায় আমাকে দেখে সেও কাঁদছে। এবার যন্ত্রণায় ছটফট করছে, আর ওদিকে হাতে সেলাইন আর ইঞ্জেকশন দিয়েই যাচ্ছে। আর শুধু বলছে হাম দে রহে হ্যাঁ, পেন কিলার ইঞ্জেকশন हमने দে দিয়া। কিন্তু আমার মনে হচ্ছে ওরা মিথ্যে কথা বলছে আমাকে। ওভাবে বলছে ওদের একটা টাইমিং আছে, তার উপরে ওরা দিতে পারবে না। হালকা কিছু ইঞ্জেকশন দিচ্ছে, যার জন্য যন্ত্রণাটা কমছে না। সিস্টারকে ডাকছি, আর এই যেটা সেলাইন চলছে ওটা মানে ধরে আমি শুধু ওঠার চেষ্টা করছি, কিন্তু ওঠার ক্ষমতা নেই। মানে মনে হয় আমি কী করবো আমি জানি না, আমি পাগলের মতো করছি যন্ত্রণায়। আর শুধু বলছি কেন আমি রাজি হলাম, কেন আমার সেই মুহূর্তে মনে হচ্ছে আমি কেন রাজি হলাম, আমি পারছি না এত কষ্ট মানে নিতে। এইরকম করে করে ভোর 3টের সময় তখন ডাক্তার মানে তার মধ্যে 2-3 ডাক্তার রাউন্ডে এসেছে। প্রচুর ইঞ্জেকশন, সেদিন কত ইঞ্জেকশন দিয়েছে আমি জানি না। ইঞ্জেকশন আর সেলাইন চলছে। ভোর 3টের সময় যে ইঞ্জেকশনটা দিল, দেওয়ার পর তখন আমার যন্ত্রণাটা কমে আমি একটু শুয়েছিলাম। সকালবেলায় সিস্টাররা উঠে আমাকে ধরে চেয়ারে বসিয়েছি। উভয় তখন আমাকে দেখলো যে আমি চেয়ারে বসে আছি, ওরা ধরে ধরে আমাকে বসিয়ে দিয়েছে। ওই তারপরে আমার যন্ত্রণাটা, ওই অসম্ভব যন্ত্রণাটা কমেছে। তারপরে যন্ত্রণার ট্যাবলেট, মানে আমাদের একটা টাইমিং আছে, তার মানে যার জন্য আমি যখন ডাক্তার ভিজিটে এসেছিল, আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম। তখন ডাক্তার বললো বাবা একটা ইঞ্জেকশনের গ্যাপিং হচ্ছে 6 ঘন্টা। একটা ইঞ্জেকশন পুশ করা হয়েছে, সবে 3 ঘন্টা হয়েছে। তো এর মধ্যে আমি আর সেকেন্ড দিতে পারবো না, ওটা একটু সহ্য করতে হবে, আস্তে আস্তে ধীরে। আর এত বড় অপারেশন তো ধীরে ধীরে ওটা কমবে, মানে সেকেন্ডের মধ্যে কমবে না, 1 রাত কষ্ট পেতেই হবে। তা ডাক্তাররা যেরকম বলেছে সেরকমই হয়েছে, মানে 1 রাত প্রচণ্ড কষ্ট, ভোরের দিকে আস্তে 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 পেনটা একটু একটু করে রিলিজ হয়েছে। 2 রাত ঘুমাইনি। আর যখন বলছি একটু জল খাবো, ওই ড্রপ কেটে ওদের মা 1 ড্রপ করে মুখে জল দিয়েছিল, 1 ড্রপ 2 ড্রপ অপারেশনের পরে। তারপর বেডে দেওয়ার পর জল খেতে বলেছিল, ওই তাও সেটাও তো মেপে চিপি, এবারে শুধু জল আর কিচ্ছু না। তারপরের দিন বললো নরম কিছু খাওয়ার। তো বুবাই ডাবের জল, জুস, মোসাম্বি সব নিয়ে গেছিলো, খেয়েছিলাম, কিন্তু বেশি খেতে পাচ্ছিলাম না, বমি আসছিল। তারপর বমি হওয়ার পর আবার ইঞ্জেকশন দিল। দেওয়ার পর কালকে যখন রিলিজ করলো, তখন ডক্টর বললেন যে নরম খাবার খাও, নর্মাল খাবার আস্তে আস্তে খেতে পারো। আর ঈশ্বর যা করে ভালোর জন্য করে, এটাই মানে আমার সেই মুহূর্তে আমি যে ডিসিশনটা নিয়েছিলাম, আমার মানে এটাই মনে হয়েছে যে ঈশ্বর ওটা চাইছে, আর ঈশ্বর চাইছে বলেই ডক্টররা এটা বলছে। মানে সব থেকে যেটা বলবো, ভেলোরে আমরা কেন আসি, এই কারণে আসি, মানে ডক্টর বিনাকে শুধু যে একজন
বড় সার্জেন, বড় ডাক্তার, সেটা নয়। উনি একজন ভালো মানুষ। মানে কোনো ডাক্তার এভাবে প্রেয়ার করে পেশেন্টের মাথায়, এবং আমি কাঁদছি ততক্ষণ উনি দাঁড়িয়ে রয়েছে কনস্ট্যান্ট আমাকে সুস্থ করে, মানে আশ্বস্ত করে, তারপর উনি আবার ওটিতে রেডি ওখানে ছুটছেন আর কি। মানে এদের 1 সেকেন্ড সময় নেই, পেশেন্টের পর পেশেন্ট, হাজার হাজার পেশেন্ট। সেই সময় দাঁড়িয়ে উনি আমাকে, যেহেতু শ্রেয়াংস স্পেশাল চাইল্ড, উনি জানেন পুরো ব্যাপারটা, সেই জন্য মানে আমাদের ফ্যামিলির ব্যাপারটা টোটালটাই উনি জানেন। স্পেশাল কেয়ার মানে নিয়ে উনি আমাকে খুব মানে করেছেন আর কি। আর নাম ধরেছেন তো, হ্যাঁ, আলাদাভাবে উনি আমাকে করেছেন, মানে এটা বলার কিছু নেই। মানে সেই মুহূর্তে ডক্টর বিনাকে আমার কাছে ভগবান, মানে উনি আমার প্রাণটাকে ফিরিয়ে দিয়েছেন। কারণ একটা ভুল ডাক্তারের, একটা ভুল ডিসিশন কিন্তু একটা প্রাণ চলে যায়। সেই মুহূর্তে ডাক্তাররা যে ডিসিশন নিয়েছে আমার জন্য, হয়তো আমার কষ্ট হয়েছে ওপেন, এখন আমাকে 2 মাস খুব কেয়ারফুলি বলেছেন থাকতে হবে। আমি উঠতে পারছি না, আমাকে ধরে শুয়ে দিতে হচ্ছে, বয়কে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, কিন্তু আমি ফিরেছি আর কি, আমি ফিরতে পেরেছি। কিন্তু যদি ল্যাপ্রোস্কোপি হতো তাহলে কি হতো আমি জানি না। হাই রিস্ক, হাই রিস্ক, মানে যেখানে বলতে ডাক্তাররা জ্ঞানও না ফিরতে পারে, প্লাস আইসিইউ তে দিতে হতে পারে। ডাক্তাররা করতো না, এখানকার ডাক্তাররা করবে না, কোনোভাবে করবে না, অপারেশন ক্যান্সেল করবে। কিন্তু কোনোভাবে, যেখানে আইসিইউতে বিল বেশি হবে, প্যাকেজ বেশি, আমার সেভাবে টাকা জমা দেওয়া, ল্যাপ্রোস্কোপিতে টাকা বেশি, ওপেনের টাকা কিছুটা কম, তা সত্ত্বেও ডাক্তার ওপেন করছে। কারণ এখানকার ডাক্তাররা সবসময় চায় আগে পেশেন্ট পরে পয়সা। হ্যাঁ, পেশেন্টকে তাকে ফিরিয়ে দিতে হবে তার ফ্যামিলির কাছে। বারবার ওইটাই আমাকে বলছে, আপকে ফ্যামিলি হ্যাঁ, আপকে বাচ্চে হ্যাঁ, हम नहीं कर सकते। সেই কারণেই ভেলোরে আসা আর কি আমাদের। আর বুবাই তো দেখেছে সার্জারির পর, সেই মুহূর্তে ওর সে অবস্থাও ছিল না, আর সব দেখতেও পারে না, তাই তো? টিউমারটা খুব বড়। আমাকে যখন এরকম, হ্যাঁ ওরকম হবে, দুটো আমাকে বললো অরেক গোলে হ্যাঁ। মানে আমি তো শ্রিয়াংসকে বাইরে রেখে, ওটির বাইরে আমি আর শ্রিয়াংস প্রথমে কিছুক্ষণ বসেছিলাম। এবারে বসে থাকার পর মানে ওটির ভিতরের থেকে আরও তো ওটি পেশেন্ট এসছে, এবারে যাদের হয়ে যাচ্ছে তাদেরকে বের করে নিয়ে যাচ্ছে। এবার শ্রিয়াংস দেখেছে মাকে সাদা চাদর গায়ে দিয়ে ভিতরে ঢুকিয়েছে। এবারে সাদা চাদর গায়ে দিয়ে যারা বেরোচ্ছে, ও ছুটে গিয়ে তাদের উপর হামলে পড়ছে আর তাদের মুখ দেখার চেষ্টা করছে, ভাবছে মা চলে আসছে। এবার ওর তো অতটা অভিজ্ঞতা নেই। এইবারে ওখান থেকে পেশেন্টদের যারা ফ্যামিলি ম্যান রয়েছে, তারপরে সিকিউরিটি আছে, তারা শুধু বলছে যে उसको ले जाइए। এবার ওকে তো আমি ওই ওটির সামনে থেকে কিছুতেই নিয়ে যেতে পারছি না। লাস্টে সিকিউরিটি আমরা সবাই মিলে জোর জবরদস্তি ধরে, মানে এটা ফার্স্ট ফ্লোরে হচ্ছিল, এই সেকেন্ড ফ্লোরে ওটি ছিল, কোনো রকমে ফার্স্ট ফ্লোরে নামিয়েছি ওকে, নামিয়ে ওকে ওখানে বসিয়ে রেখেছিলাম। আর ও আগের দিন সারা রাত ঘুমায়নি, প্রায় ঘন্টা 2 পর ও ওই বেঞ্চে বসে বসে ঘুমিয়ে পড়েছিল। সেই ফাঁকে আমি একটু উপরে উঠেছিলাম, উঠে শুধু জাস্ট খবর নেওয়ার জন্য যে ওটিটা হলো কি না আর কি অবস্থা তোমার, এইটা জানার জন্য। যাই করুক, পেশেন্টকে ভয় তো দেখায় না, উল্টে এত সাহস দেবে। এবং ইনজেকশন যখন আমাকে পুশ করছে, বারবার বলছে ডর না মা, থোড়া সা লাগেগা। মানে এত পোলাইট ব্যবহার, এবং ডক্টর বিনাকে তার ব্যবহার এত পোলাইট, এত মানে সে মানে বলা যাবে না, মানে ভাবা যাবে না যে কি মানে ভালো এরা, মানে পেশেন্টকে কিভাবে কেয়ার করে আর কি। কিন্তু এত পেশেন্ট, হাজার হাজার লাখ লাখ পেশেন্ট, কত ঠান্ডা মাথায় কত কিছু ওরা পেশেন্টকে করে, আর সবাইকে বাই নেমে চেনে। এখানে না আসলে সত্যি মানে ডাক্তাররা যে সেবা করে, সেটা এখানে আসলেই বোঝা যাবে যে ডাক্তাররা সেবা করে, মানে এরাই ডাক্তার। ডাক্তারের সিস্টেমটাই তো এটা হওয়া উচিত। আগে আমি যাকে দেখিয়েছিলাম এলসি থমাস, উনি নেই, উনিও খুব ভালো, উনি হেড ডিক ছিলেন। এখন তারপরে উনি আছেন প্রফেসর বিনাকি, তামিল ডক্টর, খ্রিস্টান, তামিল খ্রিস্টান, ভীষণ ভালো, ভীষণ ভালো। যাক, এখন ভালো আরেকটা ধাপ বাকি আছে, সেটা হচ্ছে বায়োপসি রিপোর্ট। আর একটু চাঙ্গা হতে হবে, শক্ত হতে হবে, হাঁটা চলাটা একটু যদি উঠে দাঁড়াতে পারো
তাহলে একটু ভালো হবে। যদিও ধরে দাঁড় করিয়ে দিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা বাথরুমে যাচ্ছে করছে, কিন্তু হেঁটে কোথাও যাওয়ার মতন সোজা হয়ে দাঁড়ানোর মতন ক্ষমতা নেই, কারণ আমাদের তো যেতে হবে। যাই হোক, ডক্টর বলেছে যে তার আগে যাওয়ার মতন পরিস্থিতি করে দেবে। আবার 21 তারিখে ডক্টর বিনাকের রিভিউ অ্যাপয়েন্টমেন্ট আছে। বায়োপসি রিপোর্ট যদি তার আগে এসে যায়, হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আর বেশি কথা বলো না, অনেকক্ষণ কথা বলে ফেলেছো, একটু বিশ্রাম নাও, পরে কথা বলবে ও চুমকি। 6:45 বাজে, শ্রিয়াংশ ঘুম থেকে একটু উঠেছে, আমি আর শ্রিয়াংশ এখন যাচ্ছি একটু হাঁটতে। একটু দেখি, একটু বাজারের দিকে যাই, দুজনে হাঁটতে হাঁটতে ঘুরে আসি। চলো, এখন 9:22 বাজে, একটু বেরোলাম চা খেতে, চা খাই, চা খেয়ে তারপরে খাওয়ার লজে আসবো, চা খেয়ে আসি, চা খেতে ইচ্ছা করছে। চাটা খেয়ে রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে ফোন দেখছে, চুমকি একটু ঘুমিয়ে গেছে। আর ভিডিও তো সেরকম কিছু করতে পারছি না, ওই টুকটাক একটু এদিক ওদিক যেখানে যাচ্ছি একটু তুলছি, যেটুকুনি যা করতে পেরেছি। ভিডিওটা এডিটিং করি, কালকের যেটুকুনি হয় ছাড়বো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর চুমকির জন্য সবাই একটু প্রে করবেন যাতে ও দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। আর বেশি দেরি করব না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যদি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে।